আজ শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। শেখ হাসিনা এবং তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির রায় হয়েছে। 2024 সালের জুলাই এবং আগস্টে যে গণঅভ্যুত্থান এবং সেই যে গণহত্যা, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 1400 মানুষ সেই আন্দোলনে নিহত হয়। সেই গণহত্যার বিচারের প্রথম কোনো রায় আসলো আজ, যেই রায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দেওয়া হয়েছে এবং তৎকালীন আইজিপি যিনি এখন রাজসাক্ষী হিসেবে আছেন চৌধুরী আব্দুল্লাহ মামুন, তাকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। এই ঘটনার দিন ধানমন্ডি 32-এর ধুন্ধুমার একটা অবস্থা, সেখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ধানমন্ডি 32 থেকে আশপাশের এলাকা। কেন? সেখানে বিপুল সংখ্যক জনগণের একটা জনসমাবেশ হয়েছে। তারা আজও 32 নাম্বার ঘুরিয়ে দিতে চায়, ভেঙে ফেলতে চায়। এরকম অনেক মানুষের জনসমাবেশ হয়েছে সেইখানে সেই জনরোষ থামানোর জন্য পুলিশ লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে, টিয়ার শেল মেরেছে, যার কারণে পুরো 32 নাম্বার আজ রণক্ষেত্র। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে 32 নাম্বার আজকে রণক্ষেত্র, আপনারা দেখবেন যখন আজকে এই রকম একটা গণহত্যার রায় হলো, জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের যে গণহত্যা হয়েছে, যে গণহত্যার রায় আসলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে রায়, যিনি 4বারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে, সাংবিধানিকভাবে তাকে ফাঁসি দেওয়া, সেই দিন এইরকম একটা দ্বন্দ্বময় অবস্থার কি আসলে করার কোনো দরকার ছিল? সেখানে কি আসলে রণক্ষেত্র হওয়ার কথা ছিল 32-এ? আপনারা দেখবেন এই ঘটনার কারণে 32 নম্বরের যেই রণক্ষেত্র অবস্থা, যার কারণে মূল যে ফোকাস পয়েন্ট যে শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে, সেই রায় থেকে কিন্তু সবার চোখ চলে গেছে 32-এর মারামারিতে। তাহলে আমরা কি মনে করতে পারি যে এই রায়ের থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই 32-এ এইরকম একটা রণক্ষেত্র অবস্থা, এইরকম একটা ধুন্ধুমার অবস্থা? অনেকেই ধারণা করছেন যে হয়তোবা এই রায় থেকে দৃষ্টি ঘোরাতেই 32-এর আজকের এই ধুন্ধুমার অবস্থা। 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি এর আগেও ভাঙা হয়েছে। সেখানে ভাঙাচোরা একটা বাড়ি, যেটা একবার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সরকারও যার দায়িত্ব নেয়নি। সেই বাড়িটাকে ভাঙতে গেলেন আজকে। সেই বাড়িটাকে আগেও ভেঙেছেন, হয়তো আবারও ভাঙা যেত, কিন্তু আজকে কেন? আজকে এই জন্য যে দৃষ্টিটা রায় থেকে ঘোরাতে হবে। তাহলে যারা আজকে গেলেন, তারা কি এই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? নাকি তাদেরকে যারা ডাক দিল যে চলো 32 চলো ভেঙে ফেলবো, তাদের কথায় অন্ধভক্ত হিসেবে আপনারা চলে গেলেন? আর যারা ডাক দিচ্ছেন যে 32 ভাঙার জন্য, তারাও আমি মনে করি যে এই রায় থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই 32-এর বাড়িতে ভাঙাচোরা করার জন্য ডাক দিচ্ছেন। মূল ব্যাপারটা হচ্ছে আসলে রায় থেকে দৃষ্টি ঘোরানো। আমি বেশ কিছুক্ষণ যাবৎ অনেকগুলো ইন্ডিয়ান নিউজের পত্রিকা পড়লাম এবং ইন্ডিয়ান বেশ কিছু টিভি চ্যানেল দেখলাম, যেখানে আসলে রায় থেকে বেশি 32 করা হচ্ছে। 32 নাম্বার বাড়িতে কি হচ্ছে, তার ভাঙচুর হচ্ছে, এগুলো নিয়ে বেশি লাইভ দেখানো হচ্ছে। তাহলে আমরা মূল ফোকাস যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে আমরা সরে গেলাম যে 32টা আমাদের কাছে মুখ্য হয়ে গেল। কিন্তু এতগুলো প্রাণের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হলো, তাকে যখন জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যাকে গণহত্যা বলেই বলছে, তা সেই গণহত্যার রায় আসলে পর্দার আরো পেছনে পড়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করলাম যে দেখার জন্য যে সেখানে আসলে কারা যাচ্ছে। আপনারা যদি খুব সূক্ষ্মভাবে দেখতে চান, দেখবেন তাদেরকে দেখলে হয়তো আপনারা অনেকেই চিনতে পারবেন। তারা একটা মতের মানুষ, যারা একটা মতের মানুষ, তারাই সেখানে গেছে। সেইখানে সব দল মতের মানুষরা যায়নি। সেটা আমি বিশ্বাস করি যে গণঅভ্যুত্থানের যে স্ট্রিক যারা ছিল, ধরেন একটা স্টেক বিএনপি, তারা হয়তো বা সেখানে যায়নি। আমি অনেক চেষ্টা করলাম যে আসলে কি তাদেরকে দেখা যায় কিনা, দেখলাম যে না, তারা হয়তো বা যায়। একটা মতের মানুষরাই সেখানে বেশি গেছে এবং সেই মতের মানুষরা আমার মনে হয় যে তারা অনেকটাই অন্ধভক্ত হিসেবেই সেখানে গেছে। কিন্তু আদতে যারা গেলেন, তারা যে শেখ হাসিনাকে জিতিয়ে দিচ্ছেন বা আওয়ামী লীগকে জিতে দিচ্ছেন, তা হয়তো আপনারা
বুঝতেই পারছেন না। তা আপনাদের কাছে আমার একটা পরামর্শ, যে যেখানেই যাবেন যার আগে হিসাবটা মিলিয়ে নেবেন যে সেখানে আসলে আপনার লাভ কতটুকু আর লস কতটুকু। বিশ্লেষণ দেখবেন, দেয়ালিকের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।